আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা এখানে আলোচনা করব খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল। এখানে দেখুন এই দুটো ইম্পর্টেন্ট টপিকস ক্লাস 5 এর জন্য বা আপনি ক্লাস 6 এ উঠেও এই টপিকসটা পাবেন এখানে। খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল বলতে আমরা কি বুঝি এখানে? দেখুন খাদ্য জাল বলতে আমরা এখানে যেটা বুঝবো এখানে এটা আমরা পরে আগে দেখব। আগে আমরা খাদ্য শৃঙ্খলটা দেখব এখানে। কারণ কি খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে আসলে আমাদের খাদ্য জাল তৈরি হয় এখানে। খাদ্য শৃঙ্খলটা কি? দেখুন উদ্ভিদ বেঁচে থাকা বা প্রাণী বেঁচে থাকার জন্য কিন্তু কি একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট এখানে। যেমন আপনি এখানে যে খেয়াল করেন যে ব্যাঙ কিন্তু আমরা ঘাস খেয়ে বাঁচে বা ঘাস ফড়িং ঘাস খেয়ে বাঁচে। আবার ঘাস ফড়িংকে কিন্তু ব্যাঙ খাচ্ছে এখানে। ব্যাঙকে আবার সাপ খাচ্ছে। তাই না? সাপকে আবার ঈগল পাখি খাচ্ছে এখানে। এই যে আমাদের এখানে যে আ খাবারের যে ধারাবাহিকতা এখানে একজনকে আরেকজন খেয়ে বাঁচতেছে। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। বুঝছেন ব্যাপারটা? যেমন আমরা এখানে আমরা মানুষ কি গরু খাই, তারপরে আপনার ছাগল খাই, হরিণ খাই, তাই না? হরিণ কিন্তু আবার কি খাচ্ছে? ঘাস খাচ্ছে এখানে। এই যে ধারাবাহিক যে শক্তির যে বিষয়টা এটা হচ্ছে আমাদের এখানে খাদ্য শৃঙ্খল আরকি। আর এই যে একাধিক অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে যেটা হয় সেটা খাদ্য জাল হয় এখানে। জীবনের জন্য সকল জীবের খাদ্য প্রয়োজন এখানে। প্রাণী ও উদ্ভিদের খাদ্যের জন্য একে অপরের উপর কি নির্ভরশীল, তাই না? আমরা একে অপরের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো প্রাণী ঘাস, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে এখানে। যেসব প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে খায় তারা হলো খাদক বলবো এখানে। কি বলবো? খাদক। তাহলে খাদক কাকে বলবো এখানে? যেসব প্রাণী খাদ্য হিসেবে অন্য প্রাণীকে খায়, যেসব প্রাণী খাদ্য হিসেবে অন্য সব প্রাণীকে খায় সেগুলোকে আমরা কি খাদক বলবো এখানে। দেখুন একটু আন্ডারলাইন করে নিন বিষয়গুলো। যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। আর যে সকল জিনিস খাওয়া হয় অর্থাৎ যা খেয়ে প্রাণী তার জীবন ধারণ করে তাকে খাদ্য বলে, তাই না? আমরা জানি যে যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে এখানে শুধু খালি হবে না, জীবন ধারণ করতে হবে এখানে, ওকে বেঁচে থাকতে হবে এখানে, তাই হচ্ছে কি খাদ্য হবে এখানে। তো খাদ্যের ডেফিনিশনটা এটাই যে খাদ্য খেয়ে অবশ্যই কি জীবন ধারণ হবে এখানে, ঠিক আছে? খাদ্য গ্রহণের বিবেচনায় প্রাণী উদ্ভিদের কিভাবে সম্পর্ক রয়েছে আমরা জাস্ট একটু দেখবো এখানে। খাদক এবং খাদ্য নির্বাচন আমরা করবো এখানে। খাদক মানে যে খায়, ঠিক আছে? খাদ্য মানে কোনগুলো খাবে এখানে। এখানে দেখুন আপনার এখানে চিত্রের আ জীবগুলো খাদ্য, খাদকের সম্পর্কে নিয়ে আলোচনা করি এখানে এবং আলোচনা শেষে প্রবাহ চিত্রটি এখানে করি। দেখুন আপনি এই যে আপনার যে কচুরিপানা বা এরকম টাইপের এগুলো কিন্তু ছোট মাছগুলো খাচ্ছে, তাই না? আবার এগুলো হচ্ছে সবুজ শ্যাওলা অ্যাকচুয়ালি। আবার এই ছোট মাছটাকে কি বড় মাছ খালো এটা। এটা কি বড় মাছ বা পদ্মা মাছ এখানে। ওকে? বা এখানে বোয়াল মাছ বলতে পারেন এখানে। এই পদ্মা মাছকে কিন্তু আবার মানুষ খাচ্ছে এখানে, তাই না? এটা একটা বিষয়, একটা খাবারের একটা বাহিকতা এখানে। সো আমি একটু বলতে পারি শ্যাওলাকে কি খায় বলুন তো এখানে? ছোট মাছ খায় এখানে। কি খায়? ছোট মাছ। আপনি লিখে নেন ছোট মাছ খায়। ছোট মাছ, ঠিক আছে? আবার এই ছোট মাছকে কি খায় বলুন তো? বড় মাছ খায় এখানে। হ্যাঁ? বড় মাছ। আচ্ছা এই বড় মাছকে কে খায় বলুন তো ভাই এখানে? মানুষ খায় এখানে। কে খায়? মানুষ। তো আমরা এই বিষয়গুলো এখানে লিখে রাখছি আরকি। যাই হোক আপনারা সবাই বুঝছেন এখানে। তো এই যে সারসংক্ষেপটা আমরা এভাবে লিখতে পারি যে খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয় এখানে। উপরের প্রবাহ চিত্রটি দেখা যায় যে পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণের বিবেচনায় পরস্পর সম্পর্কযুক্ত। একটি খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হিসেবে বিবেচিত এখানে। এই সম্পর্কে আমরা এখানে একটা করি খাদ্য শৃঙ্খল বিবেচনা করি এখানে। যাই হোক খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল দেখুন। খাদ্য শৃঙ্খল বলতে আমরা কি বুঝি এখানে? বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন এখানে। মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে এই শক্তি পায় এখানে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয় এখানে। খাদ্য খাদকের সম্পর্কের উপর ভিত্তি করেই এদের উৎপাদক এবং খাদক হিসেবে চিহ্নিত করা হয় এখানে, তাই না? তো খাদ্য শৃঙ্খল তো আমি আপনাকে একটু আগে বললাম এখানে খাদ্য শৃঙ্খল কাকে বলবো আমরা এখানে? বেঁচে থাকার জন্য যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেয়ে বাঁচে এখানে এই যে এর যে ধারাবাহিক যে প্রক্রিয়া এটাকে আমরা খাদ্য শৃঙ্খল বলবো এখানে। উৎপাদক কি আসলে দেখুন উৎপাদক বলতে আমরা সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য কিন্তু নিজেই উৎপাদন করতে পারে এবং সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয় এখানে। তার মানে সবুজ উদ্ভিদ আমাদের কি খাদ্য তৈরি করে এখানে। তার মানে সে ১ম কিন্তু তৈরি করে সূর্যের লোকের উপস্থিতিতে। তার মানে এখানে উৎপাদক হচ্ছে কে বলুন তো এখানে? সবুজ উদ্ভিদ এখানে উৎপাদক। ঠিক আছে? আচ্ছা। খাদক কে বলুন তো এখানে? যারা খায় আরকি। যেমন প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। সবুজ উদ্ভিদ এবং তাদের তৈরিকৃত খাদ্যের ওপর প্রাণীরা কি নির্ভরশীল। এজন্য প্রাণীদের বলা হয় কি খাদক। তার মানে খাদক কারা বলুন তো এখানে? প্রাণীদের বলা হয় এখানে। খাদক হচ্ছে প্রাণীদের বলা হয় এখানে। ঠিক আছে? আচ্ছা।
যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের হলো প্রথম স্তরের খাদক। তো প্রথম স্তরের খাদকগুলো হচ্ছে ঘাস ফড়িং, গরু, ছাগল, হরিণ। যে সকল প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বাঁচে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, যেমন ব্যাঙ, শিয়াল, ঠিক আছে, এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক এখানে। আবার দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, ব্যাঙ, শিয়ালকে খায়, তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক, যেমন সাপ, ঈগল, বাঘ, এগুলো হচ্ছে তৃতীয় স্তরের খাদক। আবার অধিকাংশ তৃতীয় স্তরের খাদক হচ্ছে মাংসভোজী এখানে, যেমন ব্যাঙ, শিয়াল, তা বাঘ, এগুলো কিন্তু মাংসভোজী, মানে মাংস খায় আর কি, তাই না? আচ্ছা, আবার খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে খাদ্য স্তর বলে এখানে। আমরা খাদ্য শৃঙ্খল কাকে বলে আমি যদি দেখি এখানে আপনাদের, আমি অনলাইন থেকে আপনাকে দেখাচ্ছি জিনিসটা যে খাদ্য শৃঙ্খল কাকে বলবো। আপনারা এর মধ্যে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এখানে আমি একটু বাংলিশ লিখতেছি, হ্যাঁ। খাদ্য শৃঙ্খল কাকে বলে, বানান ঠিক আছে কিনা জানি না আসলে, হ্যাঁ। গুগল যে কি দেখাবে জানি না, এটাও জানি না। আচ্ছা, এখানে খাদ্য শৃঙ্খল ঠিকই দিয়েছে। এখানে দেখুন বাস্তুতন্ত্রের উদ্ভিদ, এখানে আমি একটু যে এখানে এই জিনিসটা একটু দেখুন, এখানে বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদ্য, তৃণভোজী, মাংসাশী মধ্যে খাদ্য শক্তির যে রৈখিক প্রভাব সেটাকে খাদ্য শৃঙ্খল বলা হয়, ফুড চেইন বলা হয় এখানে, ঠিক আছে। তা খাদ্য চেইন কাকে বলে একটু লিখে নেবেন এখান থেকে। আর খাদ্য জাল বলতে আমরা বুঝি এখানে কোনো বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদ্যের সম্পর্কের ভিত্তিতে একে অপরের সাথে যে যুক্ত, এটা খাদ্য জাল বলবো এখানে। তার মানে খাদ্য শৃঙ্খল সমূহ পরস্পরের যুক্ত হয়ে খাদ্য জালের মতো জটিল অবস্থা তৈরি করে, তাকে আমরা কি খাদ্য জাল বলবো এখানে। তো খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন শ্রেণীর যে বিষয়গুলো, যাক আমি খাদ্য শৃঙ্খলটা বুঝাচ্ছি এখানে, এটা দেখুন একটু ভালো করে। যেমন এই ঘাস থেকে, এই ঘাসটা আমাদের ডিরেক্ট খাচ্ছে হরিণ এখানে, ঠিক আছে। আবার হরিণকে কি বাঘ খাচ্ছে এখানে, তাই না? তাহলে আমাদের এটা একটা খাদ্য শৃঙ্খল। আবার এখানে দেখুন আপনার এই হরিণ কিন্তু এই গাছের লতা পাতা খেয়েও বাঁচে, আবার এ কিন্তু খাচ্ছে, এটা একটা খাদ্য শৃঙ্খল, বুঝছেন ব্যাপারটা? এই ঘাস থেকে আপনার এখানে এখানে কচ্ছপ, খরগোশ এখানে খাচ্ছে, এখানে খরগোশ আবার বাঘ খাচ্ছে, তাই না? এটা একটা খাদ্য শৃঙ্খল। এই ঘাস হচ্ছে আমাদের কি, এখানে এই যে আমাদের এই ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে আবার পাখি খাচ্ছে, পাখি আবার কি ঈগল খাচ্ছে এখানে, এটা একটা খাদ্য শৃঙ্খল। এই যে ঘাস আমাদের কি ইঁদুর খাচ্ছে, এখানে ইঁদুরকে আবার কি ঈগল খাচ্ছে, এটা খাদ্য শৃঙ্খল। এখানে দেখুন আপনার এখানে এই যে ঘাস আবার কি এখানে এই যে খরগোশ খাচ্ছে, এই খরগোশকে আবার সাপ খাচ্ছে, সাপ আবার কি বলুন তো আপনার এখানে ঈগল খাচ্ছে, আবার কি এই সাপ কিন্তু আবার ইঁদুরকে খেয়ে কিন্তু এই সাপকে আবার ঈগল খাচ্ছে এখানে, তাই না? বুঝছেন ব্যাপারটা? আবার এই যে দেখুন আপনার এখানে এই যে এই ঘাস কিন্তু আপনার এখানে কি হচ্ছে বলুন তো, এখানে এই যে এই প্রাণীর নাম যে কি জানি না আমি, একে আবার কিন্তু ঈগল খাচ্ছে, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর এই সবগুলো মিলে খাদ্য জাল, বুঝছেন? সবগুলো এনেছে খাদ্য জাল এখানে। শক্তি প্রবাহ, শক্তির প্রধান উৎস সূর্য, এই থেকে সৌরশক্তি বিভিন্ন জীবে স্থানান্তরিত হয়। এই শক্তি কিভাবে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হয় তা নিয়ে আমরা আলোচনা করবো এখানে ইনশাল্লাহ। প্রকৃতিতে জীব থেকে শক্তি প্রকৃতিতে জীব কোথা থেকে শক্তি হয়, দেখুন সকল শক্তির উৎস সূর্য এখানে, ওকে। তো আমরা এখানে এই যে সকল শক্তির উৎস যে সূর্য, এখান থেকে আমরা একটু আলোচনাগুলো করব। সো আমরা একটু দেখি যে উপরের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করতে বলছে। এখানে বলছে সূর্য থেকে শক্তি বিভিন্ন জীবে কিভাবে স্থানান্তরিত হয় তা আমরা খুঁজে বের করি। সূর্য থেকে শক্তি প্রথমে কোন জীবে স্থানান্তরিত হয়, পরবর্তী সময়ে তা কিভাবে অন্য জীবে স্থানান্তরিত হয়। এখানে দেখুন প্রথমত সূর্য থেকে একটা ঘাসে আসে বা উদ্ভিদ আসে, ঘাস বা উদ্ভিদ আসে এখানে, ওকে, ঘাস বা উদ্ভিদ আসে এখানে, হ্যাঁ। তারপরে আমাদের এটা এই গরু খাবে এখানে, গরু, বকরি, ছাগল যা আছে তাই খাবে এখানে, ছাগল দিতে পারেন এখানে, হরিণ দিতে পারেন এখানে। আবার এই হরিণকে আবার এখানে কি মানুষ খাবে এখানে, কি খাবে এখানে, মানুষ। এভাবে কিন্তু আমাদের শক্তি আসতেছে এখানে, ওকে। তার মানে আপনি এখানে সংক্ষেপটা যদি দেখেন এখানে, সেটা হচ্ছে উদ্ভিদ প্রত্যক্ষভাবে ও প্রাণী পরোক্ষভাবে সূর্যের উপর শক্তি বিস্তার। দেখুন প্রত্যক্ষ মানে কি সরাসরি, আর পরোক্ষ মানে কি বলুন তো, এখানে প্রথমত প্রাণী উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তার মানে আরেকটা পর্ব এখানে আছে আর কি। তো এখানে একটু দেখুন আপনার এখানে এই যে ঘাসগুলোকে খাচ্ছে এখানে কি বিভিন্ন আপনার এখানে ছোট ছোট পোকা, ঘাস ফড়িং, হ্যাঁ। আবার এগুলোকে আমাদের প্রজাপতি খাচ্ছে, তারপর প্রজাপতিকে আবার কি দেখুন আপনার এখানে ব্যাঙ খাচ্ছে, বুঝছেন ব্যাপারটা? ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরে খাদক, এগুলো হচ্ছে প্রথম স্তরে খাদক, বুঝছেন ব্যাপারটা? এবং এই ব্যাঙকে আবার কি সাপ খাচ্ছে, এবং বুঝছেন এই যে দেখুন সাপ খাচ্ছে এখানে, তাহলে সাপ হচ্ছে তৃতীয় স্তরে খাদক এখানে। এবং এই সাপকে আবার ঈগল খাচ্ছে এখানে, ঈগল, তাহলে ঈগল হচ্ছে আমাদের চতুর্থ স্তরে খাদক এখানে, সর্বোচ্চ স্তরে খাদক আর কি। আর সকল কিছু আমাদের কিন্তু সূর্য থেকে শক্তি আসতেছে, তাই না? এই যে ঘাসগুলো আমাদের সূর্য থেকে শক্তি পাচ্ছে আর কি। তো এই আর কি বিষয় আদি এখানে। পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য,
একে সৌরশক্তি বলে। তাহলে সূর্যকে আমরা কি বলবো? সৌরশক্তি বলবো। এই সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদকের দেহে সালোক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ থাকে। তার মানে এই সৌরশক্তি উদ্ভিদে রাসায়নিক শক্তির মাধ্যমে কি সঞ্চয় থাকে এখানে, যেটা আমরা খাইলে কি আমরা শক্তি পাই আর কি। উৎপাদক বা সবুজ উদ্ভিদে এই শক্তি খাদ্য হিসেবে থাকে। প্রথম স্তরের খাদক সবুজ উদ্ভিদ গ্রহণ করে খাদ্য হিসেবে। ফলে আহ, উদ্ভিদের শক্তি প্রথম স্তরে খাদকে প্রবাহিত হয়, তাই না? এভাবে শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, সর্বোচ্চ যায় এখানে। এভাবে শক্তি প্রবাহ চলতে থাকে। একেই বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলে এখানে। ওকে, মানে একটা একটা কাজ থেকে আরেকজনের কাছে শক্তি যাচ্ছে এখানে, এটাকে আমরা কি বলবো এখানে? শক্তির প্রবাহ বলবো এখানে, ঠিক আছে? আচ্ছা, তো খাদ্য স্তরে বিভিন্ন জীব এই শক্তি কাজে লাগিয়ে চলাফেরা, কাজ, অন্য কোনো কাজ বাজ করে এখানে, তাই না? পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয়তা এখানে দেখুন। পরিবেশের উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ এবং প্রাণী। এই উপাদানগুলো জীবের আহার, আশ্রয় জুগিয়ে থাকে। এই উপাদানগুলোর মধ্যে এক বা একাধিক উপাদান বিলুপ্ত বা হ্রাস বৃদ্ধি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ বা জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা প্রয়োজন হয় এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে আমাদের যদি কখনো পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, তাহলে কিন্তু এটা কি আমাদের কি রক্ষা করা কিন্তু আমাদের জন্য দায়িত্ব হয়ে পড়ে। এগুলো আমাদের বলছে এখানে। পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজন কেন এখানে আমাদের বলছে। দেখুন আমরা এখানে এই কোশ্চেনগুলো দেখলেই দেখবো এখানে। দেখুন মনে করো আমাদের দেশের গড় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে এখানে। এর ফলে কি কি সমস্যা তৈরি হতে পারে তা তুমি নিচের ছকে এখানে এই ছকটাতে লিখতে বলছে এখানে, ঠিক আছে? তো দেখুন পরিবেশের তাপমাত্রা যদি অনেক বেড়ে যায় তাহলে আমাদের কি হবে? দেখুন অনেক খরা দেখা দিতে পারে, জীব বৈচিত্র্য নষ্ট হতে পারে। ওকে, অনেক প্রাণী বেঁচে থাকার জন্য কঠিন হয়ে যেতে পারে এখানে। তারপর এখানে ফসল উৎপাদন কমে যেতে পারে এখানে। ওকে, প্রাণীর রোগ বালাই হতে পারে এখানে, এগুলো আর কি। তাহলে আমি এখানে দিতে পারি ফসল উৎপাদন কমে যাবে এখানে। ফসল উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে যাবে, ঠিক আছে? তারপরে আমি এখানে বলতে পারি খরা দেখা দিতে পারে এখানে। খরা দেখা দিতে পারে এখানে, দেখা দিতে পারে, তাই না? তারপর আপনারা এখানে চাইলে এখানে বলতে পারেন যে প্রাণীর অনেক অসুখ বিসুখ হতে, মানে রোগ বালাই হতে পারে এখানে। হ্যাঁ, প্রাণীর রোগ বালাই হতে পারে এখানে। প্রাণীর রোগ বালাই হতে পারে এখানে, রোগ বালাই হতে পারে, হতে পারে, ঠিক আছে? এখানে বলতে পারেন নদী নালা শুকিয়ে যেতে পারে এখানে, নদী বা পুকুর, পুকুর, আচ্ছা নদী, খাল, বিল, পুকুর সবই শুকাতে পারে এখানে। আসলে স্পেসিফিক কোনো কিছু না এখানে। নদী, নদী, খাল, পুকুর শুকিয়ে যেতে পারে, বুঝছেন? পুকুরের পানি শুকাতে পারে এখানে, পানি শুকিয়ে যাবে। তারপরে আপনি এখানে বলতে পারেন এখানে কি জীব বৈচিত্র্য নষ্ট হতে পারে এখানে, জীব বৈচিত্র্য, বৈচিত্র্য নষ্ট হতে পারে, তাই না? জীব বৈচিত্র্য নষ্ট হতে পারে এখানে, নষ্ট হবে, বুঝছেন? তারপরে এখানে কি অনেক প্রাণীর বেঁচে থাকা কষ্ট হবে এখানে, অনেক প্রাণীর, এটা অনেক প্রাণীর, ঠিক আছে? অনেক প্রাণীর বেঁচে থাকা, আচ্ছা এটা একটু মানে বেশি মানে ভুল হয়ে গেছে আর কি, ঠিক আছে? অনেক প্রাণীর, প্রাণীর বেঁচে থাকা, বেঁচে থাকা কঠিন হবে। ওকে, তো এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে হবে আর কি, ঠিক আছে? তো সারসংক্ষেপ এখানে যে আলো, বায়ু, মাটি, পানি, উদ্ভিদ এগুলোর জন্য আমাদের অত্যাবশ্যক এখানে। এই উপাদানগুলো আমাদের পরিবেশ থেকে পেয়ে থাকি। পরিবেশের যে কোনো একটি উপাদানের অভাব হলে, দূষণ হলেও, পরিবেশের দূষণ হলেও, পরিবর্তিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এখানে। যাই হোক আমরা এখানে বিষয়গুলো দেখলাম। এখানে এখানে বলা আছে এখানে পরিবেশের উপাদান
উপাদানের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় সম্পর্ক আরো কিছু জানি এখানে বাড়ি থেকে। আমরা আগেই জেনেছি পরিবেশে জীব ও জড়ে বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে এখানে, এবং প্রকৃতিতে জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই পরিবেশের একটি উপাদান ভারসাম্য নষ্ট হলে জলবায়ু পরিবর্তন, খরা, ফসলহীন হানি, তারপরে কি খাদ্যজাল ধ্বংস প্রভৃতি ঘটতে পারে এখানে। এর ফলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং সমগ্র জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এখানে। তাই মানুষ ও জীব জগতের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশের উপাদানগুলো ভারসাম্য রক্ষার প্রয়োজন এখানে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ অনুশীলনী দেখবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।